কেমন আছেন আপনারা সবাই? আজকের তৃতীয় ক্লাস শিল্পকথার ১৯তম নিবন্ধন চারু ও কারুকলা। আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা শিল্পকথার পক্ষ থেকে। আজকের তৃতীয় ক্লাসের টপিক হচ্ছে আমাদের দুইজন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু এবং ভাস্কর রামকিঙ্কর বেইজ। এই দুইজন বিখ্যাত প্রাচ্যের শিল্পী এবং তাদের কর্মজীবন নিয়ে আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লাগবে। আপনারা যারা এখনো ক্লাসে অ্যাড হননি, আপনারা একটু আজকের ক্লাসে অ্যাড হয়ে যাবেন। দরজাটা বন্ধ করে দিও। জি, দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ক্লাসে যোগ হয়েছেন। সিরাজগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম আর রাফি মানিকগঞ্জ থেকে। আপনারা একটু তাড়াতাড়ি ক্লাসে এড হয়ে যান, ক্লাসটা শুরু করে দিই। তখন ক্লাস টানতে টানতে অনেক লম্বা হয়ে যায়। জি, নন্দলাল বসু 1882 থেকে 1966। নন্দলাল বসু ভারতের প্রাচ্য শিল্পের অন্যতম একজন পথিকৃৎ, যার জন্ম হয়েছিল হচ্ছে বিহারের মুঙ্গের। বিহারের মুঙ্গের এই অঞ্চলে তার জন্ম। বিহারের মুঙ্গের এই অঞ্চলে জন্ম তার। এবং নন্দলাল বসুর পৈতৃক নিবাস ছিল ভারতের হুগলি জেলায়। আহ
তাহলে নন্দলাল বসুর জন্ম হয়েছিল ভারতের মুঙ্গের, বিহারের মুঙ্গের অঞ্চলে। আর নন্দলাল বসু সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সরাসরি শিক্ষার্থী বা শিষ্য ছিলেন। অবনীন্দ্রনাথের শিষ্য অথবা ছাত্র। বেঙ্গল স্কুল অফ আর্ট। বেঙ্গল স্কুল অফ আর্টের বেঙ্গল স্কুল অফ আর্টের ধারাকে প্রসারিত করেন। তাহলে নন্দলাল বসু সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হবে যে আহ অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্যের যে নতুন বেঙ্গল স্কুল অফ আর্টের যে নতুন ধারা বা শৈলী তিনি সৃষ্টি করেছিলেন, যে ট্র্যাডিশন তিনি সৃষ্টি করেছিলেন, আহ অজন্তা, মুঘল চিত্রকলা বা মুঘল মিনিয়েচারের ধারা, যেটা আমাদের স্থানীয় ভারতের যে অন্যান্য শিল্প শৈলীগুলো আছে সেইগুলোর সাথে, আমাদের স্থানীয় শৈলীগুলোর সাথে মুঘল মিনিয়েচার এবং অজন্তার সংমিশ্রণ করে সম্পূর্ণ দেশীয় একটা যে ধারা তিনি সৃষ্টি করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন নব্য বঙ্গীয় রীতি বা বেঙ্গল স্কুল অফ আর্টের যে ধারা, পরবর্তীতে যেটা বেঙ্গল স্কুল অফ আর্টের ধারা হিসেবে পরিচিত পাই, বা নব্য বঙ্গীয় শিল্প, নব্য বঙ্গীয় শিল্প ধারা। এই যে নব্য বঙ্গীয় শিল্পধারা, এই নব্য বঙ্গীয় শিল্পধারাটা বেঙ্গল স্কুল অফ আর্টের একটি ট্র্যাডিশন। পরবর্তীতে বেঙ্গল স্কুল অফ আর্ট এটাকে ফলো করে। তো এই ধারাটিকে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করলেন এবং এই ধারার অবনীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জেনারেশন হিসেবে এই ধারাটাকে আহ অবনীন্দ্রনাথ ঠাকুর এই ধারাটাকে সৃষ্টি করলেন, কিন্তু এই ধারাটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার যে প্রসেসটা, এটা করেছিল তার শিষ্য আহ নন্দলাল বাবু বা নন্দলাল বসু। হ্যাঁ, এই নন্দলাল বসু কি করেছিলেন, অবনীন্দ্রনাথের সৃষ্টি নব্যবঙ্গীয় ধারাকে ঠেলে সামনের দিকে নিয়ে গিয়েছিল। তো এই নন্দলাল বসু আমাদের অবনীন্দ্রনাথের সরাসরি যেহেতু শিষ্য বা ছাত্র ছিলেন, আর এই জন্যই তিনি অবনীন্দ্রনাথের খুব প্রিয় আস্থাভাজন একজন মানুষ ছিলেন, কাছের মানুষ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নাথ ঠাকুর এই নন্দলাল বসুকে কাছ থেকে ভালোবাসতেন বা স্নেহ করতেন। সেই সুবাদে নন্দলাল বসুর শান্তিনিকেতনে পরবর্তী জীবনের বাকি সময়টুকু তিনি শান্তিনিকেতনে কাটিয়েছেন এবং এই নব্যবঙ্গীয় ধারাটাকে তিনি, যেটা অবনীন্দ্রনাথের সৃষ্টি, এটাকে পরবর্তীতে ঠেলে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এই ধারাটিকে। তো অবনীন্দ্রনাথের সরাসরি ছাত্র অথবা শিষ্য ছিলেন হচ্ছে আমাদের নন্দলাল বসু। এই নন্দলাল বসুর আরেকটি কে পয়েন্ট হচ্ছে তার ছাত্ররা মাস্টার মশাই। মাস্টার মশাই
নন্দলাল বসুকে মাস্টার মশাই বলে ডাকা হয়। তার একটি যদি বলি যে কিছু কিছু মানুষকে আমরা যেমন কিছু উপাধি দেই, তো তার একটি উপাধি হচ্ছে তাকে মাস্টার মশাই বলা হয়ে থাকে। এবং তিনি অবনীন্দ্রনাথের পরে প্রাচ্য শিল্পকলায় যদি কারো বিশেষ অবস্থান থেকে থাকে তিনি হচ্ছেন নন্দলাল বসু। তাকে আহ প্রাচ্য শিল্পের আচার্য বলা হয়। প্রাচ্য শিল্পের আচার্য বলা হয়। ঠিক আছে, নন্দলাল বসুকে বলা হয় কি প্রাচ্য শিল্পের আচার্য। এই প্রাচ্য শিল্পীর আচার্য তার যে আহ, উপাধি বা তিনি যে খেতাবগুলো পাচ্ছেন, এগুলো ছিল মূলত হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এখানে বিশেষ ভূমিকা রয়েছে, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসুকে নিজে হাতে তৈরি করেছেন। সরাসরি সরাসরি তার শিক্ষা, তার শিল্প ধারাগুলোকে নন্দলাল বসুকে বিশেষভাবে প্রভাবিত করেছে। যদিও অবনীন্দ্রনাথ ঠাকুর কোনো শিষ্য বা কোনো ছাত্রকেই নিজ হাতে কোনো ড্রয়িং দেখিয়ে দিয়ে বা নিজ হাতে কোনো ড্রয়িং শিখিয়ে দিয়ে প্রভাবিত করতেন না। কারণ নন্দলাল বসু বা সরি অবনীন্দ্রনাথ ঠাকুর যখন কাজ করতেন বা কোনো ড্রয়িং করতেন, তো সেইখানে তার শিষ্যরা তার ড্রয়িং গুলো জাস্ট ফলো করতেন, দেখতেন। তিনি সরাসরি কোনো ছাত্রকে প্রভাবিত করতেন না যে তুমি এইভাবে করো সেইভাবে করো, এটা হচ্ছে না সেটা হচ্ছে না। তো এইভাবে করলে কি হয় যে কোন একজন টিচার যখন ডিরেক্টলি কোন ছাত্রকে প্রভাবিত করে যে তুমি এইভাবে করো, এই যে আহ কি বলে এটাকে, কোন শিক্ষক ছাত্রকে সরাসরি বলছে তুমি এই ট্র্যাডিশনটা ফলো করো বা এইভাবে করো, এটা হচ্ছে না এটা করো, এই যে যখন দিক নির্দেশনা গুলো দিয়ে থাকে তখন ওই ছাত্রের ড্রয়িংটা অ্যাকচুয়ালি ওই স্যারের যে উম, ধারা বা ওই শিক্ষকের যে শৈলী সেটাকে হুবহু কপি করার চেষ্টা করা হয়। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি সবসময় তার শিক্ষার্থীদেরকে তাদের মতো করে নিজেদের মতো করে কাজ করার একটা স্বাধীনতা দিয়েছিলেন, যে নিজের মতো করে কাজ করো, যার ফলে কি হয় যে প্রত্যেকটি শিক্ষার্থীর নিজস্ব যে চিন্তা ভাবনা বা শৈলীগুলো আছে, ধারাগুলো আছে, সেগুলো পরিপুষ্পিত হয় এবং একটি ধারা সুন্দরভাবে বিকশিত হয়। আর যখন একজন শিক্ষক নির্দিষ্ট ভাবে তাকে দিক নির্দেশনা দিবে তখন ওই ধারাটা ওই শিক্ষক কেন্দ্রিক হয়ে যাবে, ছাত্রদের নিজস্ব প্রতিভার সঠিক বিকাশ ঘটবে না। তো সেই দিক থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর আহ এই জিনিসটা করতেন এবং সেম জিনিসটাই নন্দলাল বসুও করতেন। তার শিক্ষার্থী যখন নন্দলাল বসু শিক্ষকতা পেশায় আসলেন, তিনি অধ্যক্ষ হিসেবে শান্তিনিকেতনের বিশ্বভারতীর কলা বিভাগের যখন অধ্যক্ষ হলেন, তো তখন তিনি কি করতেন, তিনি সেম বিষয়টাই করতেন, তার তার শিক্ষার্থীদেরকেও তিনি সেই স্বাধীনতাটা দিয়েছিলেন যে নিজেদের মতো করে ছবি আঁকা বা নিজেদের মতো করে কাজ করার। 24 জন। আজকে স্যারের আমাদের ওখানে শুধু গ্রুপটা শেয়ার করা যাচ্ছে না হোয়াটসঅ্যাপে। আমি স্যারকে দিছি, এখন দেখা যাক। তাহলে মাস্টার মশাই বলা হতো নন্দলাল বসুকে, শিল্পের আচার্য বলা হয়, প্রাচ্য শিল্পের বঙ্গীয় নব্যধারা বা বঙ্গীয় শিল্পধারার প্রবর্তী প্রসারক হিসেবে কাজ করেছিলেন তিনি, এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের সরাসরি ছাত্র ছিলেন।
এখন বলি যে নন্দলাল বসুর শুরুর দিকের কিছু গল্প আপনাদেরকে বলি। নন্দলাল বসু মূলত হচ্ছে প্রকৃতি, আহ স্থানীয় লোকজ শিল্পী যারা যারা যাদেরকে আমরা গ্রাম্য শিল্পী বলে থাকি, স্থানীয় পটুয়া, কলকাতার আশেপাশে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল। তো স্থানীয় লোকশিল্পী অথবা পটুয়াদের কাছ থেকে মাটির পুতুল, যারা মাটির পুতুল তৈরি করতো, গ্রামের যারা কামার, সরি, কুমোর, ঠিক আছে, কুমোর, কুম্ভকার বা কুম্ভকার এবং লোকাল শিল্পী যারা ছিল, তো স্থানীয় এই লোকাল শিল্পী এবং কুম্ভকারদের মাটির পুতুল তৈরি করা, স্থানীয় শিল্পীদের বিভিন্ন ধরনের পটচিত্র অঙ্কন করা, এই বিষয়গুলো ছোটবেলা থেকেই নন্দলাল বসু দেখে এসেছেন এবং কাছ থেকে দেখে তিনি শেখার চেষ্টা করেছেন। তো এইভাবে তার শুরুটা হয়েছিল প্রকৃতি এবং স্থানীয় শিল্প শৈলীর সাথে বেড়ে ওঠা বা স্থানীয় শিল্পী শৈলীর সাথে পরিচিত হয়ে ওঠা। তো এইভাবেই নন্দলাল বসুর শিল্প অথবা আহ চিত্রকলা বা শিল্প যেটাই বলি, এটার সাথে তার ছোটবেলা থেকে একটা ইন্টার কানেকশন ছিল। তো এই ভালো লাগা থেকে পরবর্তীতে শিল্পী ছবি আঁকা শুরু করেছেন এবং এই ছবি আঁকার কারণে তিনি এন্ট্রান্স পরীক্ষায় 2 বার ফেল করেছিলেন, যেটাকে এফএ পরীক্ষা বলা হয়ে থাকে। তো একজন মানুষ যখন এই শিল্প বা শিল্পীর সাথে জড়িত হয়ে যায়, তখন সে ধ্যান জ্ঞান তার সব জায়গাতে এই শিল্প চেতনা বা শিল্পকলার সাথে তার জড়িত হওয়ার কারণে তিনি তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া থেকে বারবারই বঞ্চিত হচ্ছিলেন। তো এইভাবে তার এক পর্যায়ে তিনি কলকাতার শান্তিনিকেতনে এসে আবার পড়াশোনা শুরু করলেন। এখানে তাদের আর্ট স্কুল যেটা, সেটাতে এখানে অ্যাডমিট হলেন, ভর্তি হলেন, বিশ্বভারতী যেটা। তো এখানে ভর্তি হওয়ার পর তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে আসলেন। তার মানে অবনীন্দ্রনাথের সরাসরি ছাত্র ছিলেন হচ্ছে নন্দলাল বসু। অবন ঠাকুর থেকে নন্দলাল বসু বলা যেতে পারে। ঠিক আছে, এই অবন ঠাকুর যেটাকে সৃষ্টি করলেন সেটা নন্দলালের কাছে আসলো। এই নন্দলাল থেকে পরবর্তীতে আমরা যে শিল্পীর সব থেকে বেশি আলোচনা করি, যে শিল্পীর জীবনী নিয়ে, শিল্পকর্ম নিয়ে, তো নন্দলালের শিষ্য, ছাত্র বা শিষ্য ছিলেন হচ্ছে রামকিঙ্কর বেশ। পরবর্তীতে একটু পরে পড়বো। কিঙ্কর, এই রামকিঙ্কর অবনীন্দ্রনাথের শিষ্য বা ছাত্র সরাসরি হচ্ছে নন্দলাল। নন্দলালের ছাত্র সরাসরি হচ্ছেন রামকিঙ্কর। তাহলে একটি ধারা যেটা আমাদের প্রাচ্যে চলছে সেই সময়, তুঙ্গে প্রাচ্যে কলকাতায়, সেই ধারা নন্দলালের কাছে ট্রান্সফার হলো। নন্দলাল পরবর্তীতে রামকিঙ্করকে দিলেন। এখানে নন্দলাল চিত্রশিল্পী, ইনি হচ্ছেন ভাস্কর। ঠিক আছে, এই নন্দলাল পরবর্তীতে 1922 সালে আহ বিশ্বভারতীর অধ্যক্ষ হন তিনি 1922 সালে। 1920 সালে, তার 2 বছর আগে, তিনি বিশ্বভারতীর যে কলা ভবন, সেখানে এসে তিনি শিক্ষকতায় পেশায় সংযুক্ত হলেন। তার আগে তিনি অবনীন্দ্রনাথের যে সৃষ্টি স্কুল ছিল সেখানে তিনি ছিলেন এবং অবনীন্দ্রনাথের এখানে শিক্ষকতা করার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই নন্দলালকে তার বিশ্বভারতীতে এসে শিক্ষকতা করার জন্য আহ্বান করলেন। তো দুইজন বিখ্যাত মানুষ অলরেডি, একজন রবীন্দ্রনাথ, একজন অবনীন্দ্রনাথ ঠাকুর। তো অবনীন্দ্রনাথের কাছে তিনি অলরেডি শিক্ষকতা পেশায় রয়েছেন, কিন্তু অবনীন্দ্রনাথের সাথে থাকার পরেও রবীন্দ্রনাথ যখন আবার নন্দলালকে ডাকলেন যে তুমি আমার এখানে এসে শিক্ষকতা করো,
তো এই জায়গায় তিনি আসতে পারছিলেন না অবনীন্দ্রনাথের বাধার কারণে, বা অবনীন্দ্রনাথের স্কুলে অলরেডি পেশায় আছেন, সেখানে শিক্ষকতা পেশা, এই কারণে। তো পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর যখন অবনীন্দ্রনাথকে চিঠি লিখলো যে আমি নন্দলালকে চাচ্ছি সে এখানে এসে শিক্ষকতা করুক, তো তখন অবনীন্দ্রনাথ ঠাকুর এটাকে আর ফিরিয়ে দিলেন না। তিনি তাকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি চাও নন্দলাল। তো নন্দলাল পরবর্তীতে এসে বিশ্বভারতীতে এসে কলা ভবনে সংযুক্ত হন এখানে শিক্ষকতা পেশায়। তো 2 বছর পর 1922 সালে তিনি বিশ্বভারতীর অধ্যক্ষ, কলা ভবনের অধ্যক্ষ হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ঠিক আছে, আর এখন আসি আমরা তার শিল্পগুলো নিয়ে। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তার শিল্পকলা। তো নন্দলালের প্রথম প্রথম সতী, এই সতী তার প্রথম চিত্রকর্ম। বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে সতী হচ্ছে তার প্রথম চিত্রকর্ম। এটা 2 রকম বর্ণনা রয়েছে, যে এটাকে ধরা হয় যে আমাদের রামায়ণ যে গল্পটি রয়েছে, উপন্যাসটি রয়েছে, এই রামায়ণের একটি চরিত্র হচ্ছে সতী। আবার আরেকভাবে এটাকে আমাদের এই ভারত উপমহাদেশে যে সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহ প্রথারই একটি ক্যারেক্টার হচ্ছে সতী। সেই সতীকে, সেই সতী বা ওই বিষয়বস্তুটিকে এখানে তিনি এঁকেছিলেন। এটি ছিল তার প্রথম বিখ্যাত চিত্রকর্ম সতী। আর দ্বিতীয়টি হচ্ছে জগাই মাধাই। ঠিক আছে, প্রথম চিত্রকর্ম হচ্ছে চিত্রকর্ম শিল্পকলা লিখছে সতী জগাই মাধাই প্রথম দিকের। তারপরে আসি হচ্ছে হরিপুরা। এটা হচ্ছে পোস্টার, প্রায় 400টির মতো পোস্টার তিনি এখানে করেছিলেন। তার মধ্যে 3টি বিখ্যাত বিখ্যাত এই হরিপুরা সিরিজের একটি বিখ্যাত হচ্ছে দ্য বুল হ্যান্ডেলার্স। দ্য বুল হ্যান্ডেলার্স মানে দুইটি ষাঁড় চাষ করছেন একজন কৃষক। দুটি ষাঁড়ের যে হাল চাষের যে বিষয়টা, সেটা সেটার ছবি। এই জন্যই ছবিটার নাম দ্য বুল হ্যান্ডেলার্স। এখানে মোটামুটি 3টে ছবি রয়েছে, আপনারা নেটে দেখতে পারেন। তো এর মধ্যে দ্য বুল হ্যান্ডেলার্স চিত্রটি হচ্ছে অন্যতম বিখ্যাত হরিপুরা সিরিজ। এটা মনে হয় 1936 সালের দিকে, সম্ভবত 1936 অথবা 37 সালের দিকে, মেবি 37 হবে। ঠিক আছে, 1937, 37, 37 অথবা 38, এই দিকে হতে পারে। আচ্ছা, একটা কনফিউশন থাকতে পারে, আমি 38 লিখলাম, 1938 সালের। হ্যাঁ, 1938 সালের দিকের হরিপুরা পোস্টার। এখানে হরিপুরা হচ্ছে একটা অঞ্চলের নাম। এখানে মহাত্মা গান্ধীর তাদের কংগ্রেসের একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে স্থানীয় মানুষ এবং দেশজ যে ট্র্যাডিশন বা কি বলে এটাকে, লোকাল সাধারণ মানুষের কর্মজীবনকে সামনে রেখে যে চিত্রকর্মগুলো করেছিলেন মহাত্মা গান্ধীর অনুরোধে। তো এই হরিপুরায় তাদের যে সম্মেলন ছিল, সেখানকার স্থানীয় মানুষের কর্মজীবনকে কি বলে এটাকে, কর্মজীবনকে কেন্দ্র করে যে
চিত্রকর্মগুলো করা হয়েছিল, যে পোস্টার গুলো করা হয়েছিল, সেগুলো মোটামুটি 400-র মতো পোস্টার ছিল। তার মধ্যে একটি বিখ্যাত হচ্ছে দ্য বুল হ্যান্ডেলার্স। ঠিক আছে, দ্য বুল হ্যান্ডেলার্স। এখানে এই চিত্রকর্মটি অন্যতম বিখ্যাত, কিন্তু এখানে হরিপুরা পোস্টার বা হরিপুরা বলেই পরিচিত তার চিত্রকর্মগুলো। হরিপুরা হরিপুরা পোস্টার বা হরিপুরা বলে পরিচিত। ঠিক আছে, আর তার অন্যান্য ছবিগুলোর মধ্যে রয়েছে রাধার বিবাহ, রাধার বিবাহ, এবং তিনি তার সহজ, এই যে সহজ পাঠ, ঠিক আছে, সহজ পাঠ, সহজ পাঠ, এই সহজ পাঠটি হলো রবীন্দ্রনাথের একটি ছোট গল্প, ছোট গল্প, সহজ পাঠ। এই সহজ পাঠের সচিত্রকরণ বা ইলাস্ট্রেশন, এই সহজ পাঠ হলো রবীন্দ্রনাথের একটি গ্রন্থ। এই সহজ পাঠ রবীন্দ্রনাথের একটি গ্রন্থ, এটা তিনি ইলাস্ট্রেশন করেছিলেন। ঠিক আছে, এটা তার প্রথম দিকের একটি বিখ্যাত সিরিজ, অনেকগুলো ছবি, একটি বইয়ের। এই গ্রন্থের সহজ পাঠ গ্রন্থের ইলাস্ট্রেশন করেছেন নন্দলাল বসু। এছাড়া রয়েছে শিব পার্বতী, শিব পার্বতী বা শিব অন্নপূর্ণা। এখানে দেবী দুর্গাকে পিছন দিকে ড্রয়িং করা হয়েছে এবং সামনে শিব নৃত্য করছেন, জীর্ণ শরীর তার। এটা মোটামুটি হচ্ছে যখন এই বাংলায় দুর্ভিক্ষ চলছিল সেই সময়কার একটি চিত্রকর্ম। ঠিক আছে, 1943 বা 44 সালের দিকে। আহ শিব শীর্ণ শরীরে নৃত্য করছেন, পিছনে অন্নপূর্ণা খুব মন খারাপ করে বসে রয়েছেন, এইরকম একটি চিত্রকর্ম। আর অন্যান্য চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে পার্থ সারথী, পার্থ সারথী, গান্ধীজির গান্ধীজির এটাকে কি বলছে, গান্ধীজি হচ্ছে তিনি যে মার্চ করেছিলেন, এটাকে আরেকভাবে বাপুজি বলা হয়। ঠিক আছে, এটার মাধ্যম ছিল লিনো কাঠ। এটা উড কাঠের একটি হচ্ছে, বা কি বলে এটাকে, প্রিন্ট মেকিং, যে পদ্ধতি, প্রিন্ট মেকিং পদ্ধতির মধ্যে একটি লিনো কার্ড হচ্ছে একটি টেকনিক। এই টেকনিকের, এই কৌশলের একটি হচ্ছে গান্ধীজির মার্চ। তিনি দণ্ড হাতে বা লাঠি হাতে গান্ধীজি যে সামনে হেঁটে যাচ্ছেন এরকম একটি দৃশ্য এঁকেছিলেন। এটি তার একটি বিখ্যাত চিত্রকর্মগুলো। তাহলে বিখ্যাত চিত্রকর্মগুলো মনে রাখবেন যে প্রথম দিকের হচ্ছে সতী যোগাই মাধাই, হরিপুরা সিরিজ বা হরিপুরা পোস্টার, এর মধ্যে হচ্ছে দ্য বুল হ্যান্ডেলার্স হচ্ছে অন্যতম, রাধার বিবাহ এবং সহজ পাঠ, এটা একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
সহজ পাঠ রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের ইলাস্ট্রেশন করেছিলেন সহজ পাঠের। এটা অনেকগুলো ছবির একটা সিরিজ ছিল। এটা রবীন্দ্রনাথের কাজ, বইয়ের কাজ। এবং শিব পার্বতী অন্নপূর্ণা, এটা দুর্ভিক্ষের সময়কার একটি চিত্রকর্ম। পার্থসারথী হচ্ছে এটা মহাভারত কেন্দ্রিক একটি গল্পের চিত্র। এবং গান্ধীজির মার্চ, এটা একটা গুরুত্বপূর্ণ ছবি। এটা মোটামুটি 3 স্টার। ঠিক আছে, তো এটা 3 স্টার, সহজ পাঠ 3 স্টার, হরিপুরা পোস্টার এটা 3 স্টার, সত্যি জগাই মাধাই এটা 3 স্টার। এগুলো গুরুত্বপূর্ণ। তো গান্ধীজির মার্চ বা বাপুজি, এইটা লিনো কার্ড। এটা মাধ্যম কি ছিল? লিনো কার্ড। প্রিন্ট মেকিং এর একটি লিনো কার্ড টেকনিকে এটা করা। সত্যি জগাই মাধাই এটা 3 স্টার। গান্ধীজির মার্চ বা বাপুজি, এইটা লেখা হয়ে গেলে মিশিয়ে দেই। উম, তিনি দুইটি গুহা চিত্রের ছবিগুলোকে অনুকরণ করার জন্য গিয়েছিলেন। তার মধ্যে প্রথম দিকে তিনি বাঘ গুহা চিত্রের যে ছবিগুলো সেগুলোকে অনুকরণ করার জন্য গেছিলেন, এবং পরবর্তীতে অজন্তা চিত্র, অজন্তা গুহার যে চিত্রকর্মগুলো ছিল সেগুলোকে কপি করে বা সেগুলোর অনুকরণ করে ছবি আঁকার জন্য তিনি গিয়েছিলেন। এখানে তিনি অজন্তায় যখন যান, যে মানুষটির অনুরোধে গিয়েছিলেন তিনি হচ্ছেন ক্রিস্টিয়ানা হ্যারিংহাম। ঠিক আছে, ক্রিস্টিয়ানা হ্যারিংহাম। এই ক্রিস্টিয়ানা হ্যারিংহামের অনুরোধে তিনি অজন্তায় গেলেন এবং এখানকার ছবিগুলোকে অনুকরণ করে বা নকল করে, যে ছবিগুলো গুহার দেওয়ালের মধ্যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা আমাদের চিত্রশৈলীর কি বলে, চিত্রশৈলীর একটি প্রাচীনতম নিদর্শন, সেটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন এটা তো সম্পূর্ণটাই হচ্ছে ব্রিটিশদের তত্ত্বাবধানে এটা আবিষ্কার হলো, ওরাই আবিষ্কার করলো এবং জন স্মিথ আবিষ্কার করলো, এবং পরবর্তীতে ব্রিটিশরাই সব থেকে বেশি আগ্রহ দেখালো এটা এসব নিয়ে। তো এই ছবিগুলোকে তারা কি করলেন, এই ব্রিটিশরাই মূলত এইগুলোর তত্ত্বাবধান, সংরক্ষণ, এবং এরা আবার অনেক ছবি আমাদের এখান থেকে অনুকরণ করিয়ে নিয়ে তাদের দেশে ট্রান্সফার করলো। তো এই যে শিল্পের প্রতি তাদের যে আগ্রহ, তারা দেখবেন যে আমাদের স্থানীয় বিভিন্ন যে স্থাপনা বা স্থাপত্যগুলো, আমাদের প্রাচীন শিল্পের যে নিদর্শনগুলো, সবগুলোই কিন্তু তারাই আগ্রহ দেখিয়ে খনন করিয়েছে এবং সেখান থেকে প্রাপ্ত নিদর্শনগুলো তার সংরক্ষণের ব্যবস্থা করেছে, এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেগুলো তারা তাদের নিজের দেশে ট্রান্সফার করেছে। সেগুলো আজকে শোভা পাচ্ছে লুভর, ব্রিটিশ মিউজিয়াম, এইরকম হচ্ছে বিষয়। তো ক্রিশ্চিয়ান হেরিংহাম তাদের যে
ঐতিহ্য সংরক্ষণের প্রতি তাদের যে ভালোবাসা, তো এই মানুষটি কি করলেন, অজন্তা চিত্রশৈলীগুলো অনুকরণ করার জন্য নন্দলাল বসু সহ আরো বেশ কয়েকজন কলকাতার সেই সময় বিশ্বভারতীর যে ছাত্ররা ছিল তাদেরকে এই গ্রুপ করে এই অজন্তায় পাঠানো হয়েছিল সেখানকার ছবিগুলো ট্রেসিং নকল করে নিয়ে আসার জন্য। এক ধরনের হচ্ছে যা দেখছে তাই ওয়াল থেকে তারা জাস্ট তাদের বড় বড় সব কার্টেজ পেপারে এঁকে এঁকে তারা নিয়ে আসবে, ওয়াটার কালারে, টেম্পোরা, এইসব বিষয়, এইসব মাধ্যমে তারা এই ছবিগুলোকে নকল করে নিয়ে আসার যে বিষয়টা। তো এখানে যার অনুপ্রেরণায় বা তত্ত্বাবধানে গিয়েছিলেন তিনি হচ্ছেন হ্যারিংহাম। এখানে এইটা হচ্ছে একটু 3 স্টার, ঠিক আছে, নৈতিক আকারে এগুলো থাকবে। দুটি গুহা ছিল, একটা বাঘ গুহা, একটা হচ্ছে অজন্তা। এবং ভারতের আহ সংবিধান এর সচিত্র সংস্করণ, ভারতের যে সংবিধান সে সংবিধানের সচিত্র সংস্করণ, ঠিক আছে, ভারতের সংবিধানের সচিত্র সংস্করণও কিন্তু করেছিলেন এই নন্দলাল বসু। এটা একটা 3 স্টার এমসিকিউ হতে পারে, ঠিক আছে। ভারতের সংবিধানের সচিত্র সংস্করণ কার হাত দিয়ে হয়েছিল, সেটা হচ্ছে নন্দলাল বসু। এবং সবকিছু মিলেই নন্দলাল বসুর সমস্ত চিত্রকর্মগুলোকে বলা হয় ন্যাশনাল ন্যাশনাল আর্ট ট্রেজারার। জাতীয় শিল্প সম্পদ বা ন্যাশনাল আর্ট ট্রেজারার, ঠিক আছে। ট্রেজারার বানানটা একটু দেখবেন। তো ন্যাশনাল আর্ট ট্রেজারার বলা হয় হচ্ছে নন্দলাল বসু সমস্ত চিত্রকর্মগুলো মিলেই তাকে ন্যাশনাল আর্ট ট্রেজারার, বা এই তার সমস্ত চিত্রকর্মগুলোকে ন্যাশনাল আর্ট ট্রেজারার হিসেবে আখ্যায়িত করা হয়। রূপাবলী ও শিল্পকথা। শিল্পকথা এবং রূপাবলী দুটি বিখ্যাত গ্রন্থ। ঠিক আছে, নন্দলালের দুটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে রূপাবলী এবং শিল্পকথা। এই রূপাবলী এবং শিল্পকথা নন্দলালের দুটি বিখ্যাত গ্রন্থ। এবং বিশ্বভারতী তাকে উপাধি দিয়েছিল হচ্ছে দেশি
দেশিকোত্তম। দেশিকোত্তম উপাধিতে তাকে বিশ্বভারতী ভূষিত করে এবং ভারত সরকার তাকে পদ্মশ্রীভূষণ ভারত সরকার তাকে পদ্মশ্রীভূষণ এবং বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। এবং এই শিল্পী 1966 সালে তার দেহত্যাগ করেন। 1966 সালে তিনি মারা যান। তো এই ছিল মোটামুটি তার বিখ্যাত বিখ্যাত কিছু কাজ, তার বিখ্যাত কিছু ঘটনা, তার পুরস্কার, তার লিখিত কিছু বই এবং তার শিল্প শিল্পকর্ম এবং তার জীবনী সম্পর্কে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টপিক বা পয়েন্ট আকারে লিখে দিলাম। আশা করি আপনাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় তো এগুলোর মধ্যে থেকে হবে, এবং আমাদের বইয়ে যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলোকে মোটামুটি গুরুত্ব সহকারে পড়বেন। এটি মোটামুটি নন্দলাল বসুর শিল্পকর্ম এবং তার জীবনীর গুরুত্বপূর্ণ টপিক। এবং নন্দলাল বসু মূলত হচ্ছে অবনীন্দ্র হাতে তৈরি এবং দেশীয় আমাদের যে প্রাচ্য শিল্পকলার ধারা, নববঙ্গীয় শিল্পকলার যে শৈলী, এই শিল্পকলার শৈলী তথা বর্তমান শান্তিনিকেতনের পূর্বপুরুষ যারা মহাপুরুষ, এই নন্দলাল বসু তাদের মধ্যে একজন। ঠিক আছে। তো নন্দলাল বসু যে বৈশিষ্ট্যটা আমরা সব সময় বেশি আমার মনে হয় যে একটি ভালো বৈশিষ্ট্য ছিল যে তিনি তার শিক্ষার্থীদের কাছ থেকে তিনি মাস্টার মশাই উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং তিনি অবনীন্দ্রনাথ কৌশলে কখনোই তার শিক্ষার্থীদেরকে আহ স্বাধীনভাবে শিল্প চর্চার মধ্যে থেকে নিয়ে এসে শিক্ষক কেন্দ্রিক ট্র্যাডিশন ফলো করার মধ্যে তিনি কখনোই ছিলেন না। তিনি শিক্ষক কেন্দ্রিক ট্র্যাডিশন নয়, বরং শিক্ষক নিজের মতো আঁকছে, শিক্ষার্থী সেটা দেখছে এবং দেখার পর শিক্ষার্থীরা সেই ধারাটাকে আহ মাথায় নিয়ে বা সেই ধারা থেকে যা কিছু শিখলো সেটাকে নিজের মতো করে পরিপুষ্কৃত করছে, নিজের মতো করে সেটাকে চর্চা করছে, বা প্রত্যেকটি শিক্ষার্থী স্ব স্ব ধারায়, স্ব স্ব মেধায়, স্ব স্ব চিন্তা ভাবনায় এই শিল্পকর্ম চর্চা করবে, এইরকম একটি চিন্তা তার মধ্যে ছিল। যার ফলে তিনি শিক্ষার্থীদেরকে কখনোই আমার মতো করে আঁকতে হবে, আমি যেটা বলছি সেটা ফলো করো, এইরকম বিষয়টা নয়, বরং তোমরা তোমাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে তোমাদের মতো করে সৃষ্টি করো, এই ধারায় বা এই ভাবনায় শিক্ষার্থীদেরকে সবসময় উদ্বুদ্ধ করেছেন। যার ফলে শিল্পকর্মটি বা শিল্পের যে ধারাগুলো এটা স্বমহিমায় বিকশিত হয়েছিল এবং ভ্যারাইটি আসছিল, এই শিল্পের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসছিল। তো এই কাজটি করেছিলেন হচ্ছে নন্দলাল বসু। এবং নন্দলাল বসুর পরবর্তী যিনি শিক্ষার্থী হিসেবে বা শিষ্য হিসেবে সবচেয়ে বেশি আলোচিত তিনি হচ্ছেন রামকিঙ্কর বেইজ। ঠিক আছে, রামকিঙ্কর বেইজ নন্দলাল বসুর সরাসরি ছাত্র ছিলেন। আমরা এখন রামকিঙ্কর বেইজ সম্পর্কে আলোচনা করব।
ইলেকট্রিসিটি চলে গেল, সমস্যাই হয়ে গেল। রামকিঙ্কর বেস, আমরা এখন পড়বো হচ্ছে রামকিঙ্কর বেস সম্পর্কে। রামকিঙ্কর বেস 1906 সালে জন্মগ্রহণ করেন, বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেন রামকিঙ্কর বেস। তিনি আহ বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করার সুবাদে এবং তার চেহারার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে দেখে মনে হয় তিনি একজন সাঁওতাল। আর বাঁকুড়া তো মোটামুটি সাঁওতাল অধ্যুষিত এলাকা, কিন্তু রামকিঙ্কর বেশ সাঁওতাল ছিলেন না। তিনি মোটামুটি প্রামাণিক পরিবারের একজন সদস্য ছিলেন। তো তার বাবা হচ্ছেন ওই যে ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণদের একটা কি বলে সেটাকে, ব্রাহ্মণ টাইপের ছিলেন তার বাবারা। ঠিক আছে, তিনি সাঁওতাল ছিলেন না কিন্তু। তো রামকিঙ্কর বেইস কে ছিলেন হচ্ছে উম এনাকে বলা হয় যে আধুনিক ভারতের শিল্পের জনক। ঠিক আছে, আধুনিক ভারতের যে শিল্পকলা, প্রাচ্যকলায় যে জিনিসটা ছিল, প্রাচ্যকলায় যে ভাস্কর্যগুলো ছিল, আমরা দেখেছি যে পাল, তারপরে তার আগে দেখেছি হচ্ছে আহ গুপ্ত, মৌর্য। মৌর্যটার চাইতে বেশি ভাস্কর্য, মৌর্যতে তেমন কোনো ভাস্কর্য ছিল না, কিছু স্তম্ভ ছাড়া। আহ গুপ্ত, স্পেশালি গুপ্ত এবং পাল যুগের যে ভাস্কর্যগুলো, আমাদের স্থানীয় যে ভাস্কর্যের যে ট্র্যাডিশন গুলো আমরা দেখেছি, চমৎকার ফিনিশিং। হ্যাঁ, ব্ল্যাক বেসেল্ট পাথরের তৈরি ভাস্কর্য। ম্যাক্সিমাম হচ্ছে ভাস্কর্যগুলো ছিল হচ্ছে ধর্মীয় দেবদেবতার ভাস্কর্য। তো এই বিষয়টা ছিল হচ্ছে আমাদের আহ ভারতীয় শৈলীর পূর্বের বা প্রাচীনতম নিদর্শন। তো নন্দলালের শিষ্য বা ছাত্র রামকিঙ্কর বেইস কি করলেন, জন্মসালটা লক্ষ্য করেন একটু, বিংশ শতাব্দীর মানুষ কিন্তু, 1906 সালে, অনেক আপডেট। তো এই মানুষ কি করলেন, ভারতের ভাস্কর্য শিল্পের মধ্যে আধুনিকতা নিয়ে আসলেন। এই জন্য তাকে আধুনিক ভারতে ভাস্কর্য শিল্পের জনক বলা হয়। তো ধরা হয়ে থাকে যে এই রামকিঙ্কর বেইসের হাত ধরেই ভারতে আধুনিক ভাস্কর্যের সৃষ্টি, সুতরাং তাকেই বলা হয় আধুনিক ভাস্কর্য শিল্পের জনক ভারতের। তো পূর্বের ধারাগুলোকে ত্যাগ করে পাশ্চাত্য ভাস্কর্য শিক্ষায় শিক্ষিত হয়ে রামকিঙ্কর বেইস ভারতের ভাস্কর্য শিল্পকে একটু মডার্ন করলেন, এবং তিনি করেছিলেন হচ্ছে দেশীয় উপকরণগুলোকে ব্যবহার করে পাশ্চাত্য স্টাইলে ভাস্কর্যের গতি, প্রাণময়তা এইসব বিষয়কে ফুটিয়ে তুলেছিলেন। এবং ভাস্কর্যের দৈর্ঘ্য, প্রস্থ সবকিছু ছিল স্বাভাবিকের চাইতে বেশি, মানে প্রমাণ সাইজের থেকে বড় বড় ভাস্কর্য তিনি তৈরি করেছিলেন। এবং ভাস্কর্যগুলোর মাধ্যম ছিল হচ্ছে দেশি কাকর, সিমেন্ট, বালি, আহ এই যে পাথরের গুঁড়ো, এইসব ব্যবহার করে তিনি সবকিছু করেছিলেন। ঠিক আছে।
1925 সালে শান্তিনিকেতনে আসলেন শিক্ষা লাভের, তার এখানে শিল্প শিক্ষার শুরু হয়। ঠিক আছে। শিল্প শিক্ষার যাত্রা শুরু হয় নন্দলালের। নন্দলালের হাত ধরে তার শিল্প শিক্ষার যাত্রা শুরু হয়। তো এই যে 1925 সালে তিনি এখানে শান্তিনিকেতনে এসে বা বিশ্বভারতীতে এসে তিনি যে ভাস্কর্য শিক্ষা বা যেটা আমাদের আর্ট স্কুল ছিল সেই সময় শান্তিনিকেতনের, সেখানে এসে যে তিনি ফাইন আর্টস সম্পর্কে আবার অ্যাডমিশন হলেন, ফাইন আর্টসে এসে ভর্তি হলেন, ভর্তি তার শিক্ষা জীবন শুরু করলেন, পরবর্তীতে ফাইন আর্টসে তিনি থেকে গেলেন। তো এখানে মোটামুটি 25-এ আসলেন, এখানে তার জাস্ট শান্তিনিকেতনে 25-এ এসে ঢুকলেন, 1925 সালে এসে ঢুকলেন। তো এখানে তার জীবনের প্রায় 64 বছর কেটে গেল। ঠিক আছে। তো এই জীবনের সব ম্যাক্সিমাম সময়টুকুই তার শান্তিনিকেতনে এসে কেটেছিল। এখানে যখন তিনি এসে ভর্তি হলেন 1925 সালে। ঠিক আছে। তো এখানে নন্দলালের হাত ধরে তার শিল্প শিক্ষার যাত্রা শুরু হয়। তো 1906 থেকে 1925 এই যে মাঝামাঝি সময়টুকু, মাঝামাঝি 20 বছরের মতো সময়, এই 20 বছরের মতো সময়ের মধ্যে আহ রামকিঙ্কর বেইজ যেহেতু তার রুট ছিল গ্রামে, তিনি গ্রামে বড় হয়েছেন। গ্রামের সাধারণ শিল্পী, পটুয়া, আহ কর্মকার, এদের বানানো পুতুল, দেবী দেব দেবতার মূর্তি, এইসব জিনিসকে তিনি দেখেছেন, নিজ কাছ থেকে দেখেছেন এবং সেই কাজগুলো শিখেছেন, অনুকরণ করেছেন। তো গ্রামীণ শিল্পী হিসেবে তার বেড়ে ওঠা ছিল রামকিঙ্কর বেইজের। তিনি গ্রামেই ছিলেন। গ্রামেই থাকে না কিছু, যে গ্রামীণ ছেলেমেয়েরাও তো ছবি আঁকতে পারে গ্রামে যারা থাকে। তো তার শিল্প প্রতিভার উন্মেষ গ্রামে ঘটেছিল, তিনি গ্রামেই থেকেছিলেন। তার শান্তিনিকেতনে আসা হয়েছিল রমানন্দ চট্টোপাধ্যায়। এই রমানন্দ চট্টোপাধ্যায় একজন সাংবাদিক। এই রমানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি শান্তিনিকেতনে এসে শান্তিনিকেতনের চারুকলায় এসে তিনি ভর্তি হলেন। এই রমানন্দ চট্টোপাধ্যায় দেখলেন যে গ্রামের অজপাড়া গাঁয়ে একজন প্রতিভাবান ছেলে, সে কি করছে, গ্রামে থেকেই গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন করা, পটচিত্র আঁকা, আহ শিল্পকলার বিভিন্ন কাজগুলো, যেটাতে গ্রাম ভিত্তিক যে শিল্পকর্মগুলো হয় সেগুলোকে অবলম্বন করে জীবন জীবিকা নির্বাহ করছে। তো এই প্রতিভা দেখে রমানন্দ কি করলেন, এই রামকিঙ্করকে নিয়ে আসলেন শান্তিনিকেতনে। এই যে তার জীবনের যাত্রাটা শুরু হলো বা জীবনের মোড় ঘুরিয়ে গেল, তো পরবর্তী জীবনটা তিনি শান্তিনিকেতনেই কাটিয়ে দিলেন এবং পরবর্তী তিনি ভাস্কর্য ডিপার্টমেন্টের প্রধান হিসেবে, ভাস্কর্যের বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষকতায় আহ তিনি ছিলেন এবং এখানেই তার জীবনের মানে শুরু থেকে শেষ অবধি তার এই সময়টা কেটেছে। সব থেকে ভালো সময়গুলো তার এই শান্তিনিকেতনে কেটেছিল। তো একজন শিক্ষার্থী হিসেবে আসলেন, পরবর্তী নন্দলালের হাত ধরে শিক্ষা জীবনের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে তিনি আবার এই শান্তিনিকেতনে ভাস্কর্য ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে তার শিক্ষকতার পেশায় আসলেন এবং আহ একটা সুবর্ণ সময় তার ছিল এই সময়টাতে, যে একজন অজপাড়াগাঁ থেকে এসে তিনি শান্তিনিকেতনে এসে শিক্ষার্থী থেকে শিক্ষক হলেন। তো এই বিষয়টা তার সাহায্য করেছিলেন হচ্ছে রমানন্দ চট্টোপাধ্যায়। জি, নন্দলাল এবং হচ্ছে রামকিঙ্কর বেইজ প্রায় একই রকম উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইসরাত জাহান, হ্যাঁ, দুজনই একই রকম পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। না, না, না,
নবম দর্শন বইয়েতে আদিবাসী লেখা, কিন্তু আমি নেটে দেখলাম যে তিনি আদিবাসী নন, রামকিঙ্কর বেইস। তার টাইটেল ছিল হচ্ছে প্রামাণিক, ঠিক আছে। তার বাবার টাইটেল প্রামাণিক, সুতরাং এটি হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর একটি অংশ, ব্রাহ্মণ একটি শ্রেণী। তো এরা প্রামাণিক, কিন্তু পরবর্তীতে রামকিঙ্কর তার প্রামাণিক টাইটেলটি বদলিয়ে তিনি বেইস এই টাইটেলটি লাগিয়েছিলেন তার সাথে, ঠিক আছে। হ্যাঁ, ভাস্কর্যের জনক বলেছি, শিল্পের জনক নয়। আধুনিক ভারতীয় আধুনিক ভাস্কর্য শিল্পের জনক। ভাস্কর্য শিল্পের জনক হচ্ছে রামকিঙ্কর বেইস। আমরা এতক্ষণ যে শিল্পীগুলোর জীবন পড়েছিলাম, অবনীন্দ্রনাথ বলেন, অবনীন্দ্রনাথ তো মোটামুটি চিত্রকলা শুধু নয়, তিনি সাহিত্য চিত্রকলা উভয় দিকেই সমান প্রতিভার সাক্ষ্য রেখেছেন। এবং অবনীন্দ্রনাথ, ঠিক আছে, অবনীন্দ্রনাথের শেষ জীবনের আহ আশেপাশে কুড়িয়ে পাওয়া কাঠের বিভিন্ন রকমের টুকরা, গাছের ডাল, এইসব সংগ্রহ করে তিনি যে শিল্পকর্মগুলো করেছিলেন সেগুলোর নাম ছিল কুটুম কাটাম। তো ঠিক আছে, তো এরা মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে চিত্রশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। অবনীন্দ্রনাথ, নন্দলাল, ইনিও চিত্রশিল্পী, যদিও এর ফাঁকে দু একটি ভাস্কর্য করেছেন, তবে সেগুলো উল্লেখযোগ্য নয়। কিন্তু রামকিঙ্কর বেইস, তার পরিচয় হচ্ছে তিনি একজন ভাস্কর। রামকিঙ্কর বেইস কিন্তু ভাস্কর, চিত্রশিল্পী। ইনার হচ্ছে ভাস্কররা যে ছবি আঁকেন না, এটা ভুল। ভাস্কররাও ছবি আঁকেন, এবং রামকিঙ্কর বেশ অজস্র ওয়াটার কালার করেছেন। তিনি তেল রঙের কাজ করেছেন, কিন্তু তার পরিচয় হচ্ছে তিনি একজন ভাস্কর। তিনি তার ভাস্কর্য শিল্পের জন্য সব থেকে বেশি পরিচিত, এবং ভাস্কর্য ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবেই তিনি তার কর্মজীবন পার করেছেন শান্তিনিকেতনে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তার বিখ্যাত ভাস্কর্যগুলো কি কি? সুজাতা প্রথম ভাস্কর্য। সাঁওতাল পরিবার। কলের বাঁশি। কলের বাঁশি, সাঁওতাল পরিবার, সুজাতা, আর হচ্ছে যক্ষ, যক্ষের ভাস্কর্য। বুদ্ধদেবের আগে হারভেস্টার লিখি। হারভেস্টার।
সুজাতা হচ্ছে তার প্রথম দিকের একটি ভাস্কর্য এবং অন্যতম বিখ্যাত একটি ভাস্কর্য, সাঁওতাল পরিবার, কলের বাঁশি, হারভেস্টার। এটা, এটা আর এটা, ঠিক আছে। সুজাতা, সাঁওতাল পরিবার, কলের বাঁশি, হারভেস্টার, এই চারটা ভাস্কর্য অন্যতম বিখ্যাত ভাস্কর্যগুলোর মধ্যে। এবং এই ভাস্কর্য চারটাই কিন্তু হচ্ছে শান্তিনিকেতনে রয়েছে। কোনোটা ছাত্রাবাসের হোস্টেলের সামনে বা যাওয়ার রাস্তায়, কোনোটা হচ্ছে কলা ভবনের সামনে। সুজাতা মনে হয় কলা ভবনের সামনে রয়েছে। আর এইভাবে এই চারটি ভাস্কর্যই কিন্তু শান্তিনিকেতনে, মানে বিশ্বভারতীর মধ্যেই এই ভাস্কর্যগুলো। আর শুধু এখানে যক্ষ যক্ষের ভাস্কর্য, এটা হলো ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক। হ্যাঁ, ইন্ডিয়ান যে ব্যাংক, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের সামনে হচ্ছে এই যক্ষ যক্ষীর ভাস্কর্য রয়েছে। এই যক্ষ যক্ষী এই দুটো হলো আহ পৌরাণিক ধন সম্পদের দেব দেবী। এদেরকে উর্বরা শক্তি বা উর্বরা শক্তির প্রতীক অথবা ধন সম্পদের দেবদেবী হিসেবে এরা পৌরাণিক ভাবে, ভারতীয় যে পৌরাণিক গল্পের মধ্যে এই যক্ষ যক্ষী হচ্ছে ধন সম্পদ এবং উর্বরা শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত। এই দুটি ভাস্কর্য মোটামুটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের সামনে রয়েছে। আর হারভেস্টার তো শান্তিনিকেতনে রয়েছে। বুদ্ধদেব হলো তার শেষ দিকে মানে জীবনের শেষ দিকের একটি ভাস্কর্য হলো বুদ্ধদেব। আর এখানে আপনাদেরকে লিখি হচ্ছে ভাস্কর্যের মাধ্যমগুলো। মাধ্যম ছিল দেশীয় ইট, পাথর, নুড়ি, সিমেন্ট, কাকর ইত্যাদি। খুবই সহজলভ্য, সহজলভ্য উপকরণ। ঠিক আছে, সহজলভ্য উপকরণ দিয়ে তার ভাস্কর্যগুলো তৈরি হতো। এটা তার ভাস্কর্যের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে তিনি যে তার ভাস্কর্যগুলো করতেন ব্ল্যাক বেসেল্ট মানে হচ্ছে খুবই দামি পাথরের নয়, মার্বেল পাথরেরও নয়, খোদাই করে করে তিনি করতেন হচ্ছে এটাকে অ্যাডিং পদ্ধতি বলে, যে সংযোগ করে করে ইট পাথরের দলা তৈরি করে এটা সিমেন্ট টিমেন্ট দিয়ে তিনি লাগিয়ে দিয়ে 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 ভাস্কর্য তৈরি করতেন। ঠিক আছে, তো এই জন্য তার ভাস্কর্যের মধ্যে একটা টেক্সচার ছিল, ভাস্কর্যের মধ্যে একটি টেক্সচার ছিল, মানে এবড়ো থেবড়ো অবস্থায় ছিল। কিন্তু ভাস্কর্যগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বলিষ্ঠ শরীর, যেটা আমাদের একজন সাধারণ খেটে খাওয়া মজুরের যে শরীরের যে মধ্যে যে বলিষ্ঠতা, সেই বলিষ্ঠ শরীর, কর্মচাঞ্চল্য, ছুটে যাওয়া, মানুষ তাদের উপার্জনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছে, কর্মের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এবং আধ্যাত্মিকতা, যেটা হচ্ছে তাদের ভাস্কর্যের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা ছিল। এই বিষয়টা ভাস্কর্যের একটি বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এবং ভাস্কর্যের মাধ্যমগুলো ছিল দেশীয় ইট, পাথর, নুড়ি, সিমেন্ট, কাকর। এই যে এই বিষয়গুলোকে তিনি একসাথে গুলিয়ে পেঁচিয়ে ভাস্কর্য তৈরি করতেন। ঠিক আছে, সবগুলো ছিল সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি। এবং বিষয়বস্তুগুলো কি ছিল? সাধারণ খেটে খাওয়া মানুষ, আহ মানুষের কি বলে এটাকে, বেঁচে থাকার জন্য সংগ্রাম। ঠিক আছে, সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করে, তাদের দৈনন্দিন জীবনের কর্ম, এইগুলো বিষয়কে তিনি তার সাবজেক্ট হিসেবে বাছাই করতেন। আর এখানে সুজাতা এবং বুদ্ধদেব এই দুটি ভাস্কর্য নির্দেশ করে আধ্যাত্মিকতা বা ধর্মীয় বিষয়বস্তু। সুজাতা হচ্ছেন বুদ্ধদেব যখন আহ বোধিসত্ত্ব লাভের জন্য বোধিবৃক্ষের নিচে তপস্যায় ছিলেন, তো তার তপস্যা ভাঙিয়েছিলেন সুজাতা। হাতে তার এক বাটির মধ্যে তিনি পায়েস রান্না করে বুদ্ধদেবকে খাইয়ে বুদ্ধদেবের ধ্যান ভাঙিয়েছিলেন। তো
তো সেই সুজাতারই ভাস্কর্য, যেটা লম্বা গলাওয়ালা একটা মেয়ে, পাতলা পুতলা শরীর। তো এই হলো সুজাতার প্রথম ভাস্কর্যটি তিনি এঁকে শুরু করেছিলেন। এবং তার বিখ্যাত দুটি ভাস্কর্য, অন্যতম যেটা আলোচিত ভাস্কর্য, সেটা হচ্ছে সাঁওতাল পরিবার এবং কলের বাসি। কলের বাসিতে দেখবেন যে সেই সময় নগরায়ন হচ্ছে কলকাতায়, বড় বড় মিল, সুগার মিল, বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো তৈরি হচ্ছে। তো ইন্ডাস্ট্রি গুলোর শ্রমিক কারা ছিল? শ্রমিক ছিল সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ, তো শ্রমিক, তাদের যখন একটা ডে শিফট শেষ হয়ে যায়, আরেকটা শিফট শুরু হয়ে যাচ্ছে, যার জন্য ঘন্টা বাজিয়ে দিল। ঘন্টা বাজার সাথে সাথেই অন্যান্য যে শ্রমিক যারা, তাদের এখন এই শিফটের কাজ রয়েছে, ওরা ছুটে চলছে, দৌড়ে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, তাদের জাস্ট কর্মের বা তাদের কর্মস্থানে ছুটে চলা, এই বিষয়টাই কলের বাসিতে ফুটে উঠেছে। এখানে আহ দুটি মেয়ে দৌড়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে, তাড়াহুড়া করে তাদের কর্মস্থানে ছুটে যাচ্ছে, যার ফলে তাদের গায়ের কাপড়গুলো উঠছে পিছন দিকে, এবং তাদের ছোট বাচ্চার নিচে সেও দৌড়ে যাচ্ছে। এইরকম একটা, কি বলে এটাকে, ভাস্কর্যের মধ্যে একটা গতি, চাঞ্চল্যতা, এই বিষয়গুলো ছিল কলের বাসির বিষয়বস্তু, কলের বাসির বৈশিষ্ট্য। রামকিঙ্কর বেইজ একজন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের জনক। স্যার মঙ্গলা, হুম, হুম, এই তো। এখন তার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হলো তার আত্মজীবনীমূলক, উম, আত্মজীবনীমূলক যে গ্রন্থ, সেটা হলো আত্মকথা। আত্মকথা হচ্ছে তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আহ প্রকৃতি ও সাধারণ মানুষ ছিল শিল্পের বিষয়বস্তু। আর শিল্পের বিষয়বস্তু ছিল প্রকৃতি এবং সাধারণ মানুষ। চিত্রকর্মগুলো তার কি কি, তিনি যে ওয়াটার কালার, তিনি যেখানেই যেতেন প্রচুর পরিমাণে ওয়াটার কালারের কাজ করে নিয়ে আসতেন। সে ভ্রমণে গেলে সেখানকার যে দৃশ্যগুলো দেখতেন, তিনি সাথে ওয়াটার কালারের সেট নিয়ে যেতেন। সেখানে ভ্রমণে গেছেন, ঠিক আছে, তিনি যেখানে ভ্রমণে গেছেন সেখান থেকে তিনি তার সেট নিয়ে গেছেন। সেট নিয়ে গিয়ে তিনি সেখানে প্রচুর পরিমাণে যা দেখেছেন সব ওয়াটার কালার করে নিয়ে, অনেক গাদা গাদা সব ওয়াটার কালার নিয়ে আসতেন, যে কাজগুলো করেছেন। কিন্তু তিনি সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করতেন না, যার ফলশ্রুতিতে তার ওয়াটার কালার গুলোর সেরকম নামকরণ হয়নি এবং তার কাজগুলো সেইভাবে প্রকাশিত হয়নি, তার অবহেলা বা অযত্নের কারণে। তারপরেও কিছু কিছু ছবি তার ওয়াটার কালারের মধ্যে রয়েছে, যেমন বিনোদিনী। বিনোদিনী, বিনোদিনী এন্টিওয়ার সিরিজ, এন্টিওয়ার সিরিজ, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, অ্যাটমিক, মা ও শিশু, ইত্যাদি। ল্যান্ডস্কেপ কিছু ছিল।
1980 সালের 2রা আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে। তার ভাস্কর্যের জায়গায় লিখে নেন আরেকটি বিষয়, তিনি রবীন্দ্রনাথের আবক্ষ ভাস্কর্য করেছিলেন। তিনি কিছু কিছু আবক্ষ ভাস্কর্য করেছিলেন, তার মধ্যে হচ্ছে অন্যতম একটি বিখ্যাত ভাস্কর্য হচ্ছে রবীন্দ্রনাথের আবক্ষ ভাস্কর্য। আবক্ষ মানে বুক থেকে মাথা পর্যন্ত। তো রামকিঙ্কর বেইসও কিন্তু হচ্ছে নন্দলালের মতো দেশিকোত্তম পুরস্কারে মানে উপাধিতে ভূষিত হন। তিনিও ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ উপাধি পান। তো এই গুণী মানুষটি আহ একজন চিরকুমার মানুষ, কিন্তু তার অবদান ভাস্কর্যের ক্ষেত্রে অন্যতম। তিনি শান্তিনিকেতনের ভাস্কর্য শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তার ছিল বিষয়বস্তু, প্রকৃতি ছিল তার বিষয়বস্তু। দেখেন, নন্দলাল এবং এই রামকিঙ্কর বেশ দুজনেরই রুট কিন্তু ছিল গ্রাম। তারা গ্রামের সাধারণ পটুয়া শিল্পী, শোলা শিল্পী, কারুশিল্পী, কুম্ভকার বা কুমার, যারা মাটির পুতুল তৈরি করেন। তো এই জিনিসটা কলকাতার আশেপাশে যে অঞ্চলগুলোতে সেই সময় যে লোকাল আর্ট বা লোকশিল্পগুলো গড়ে উঠছিল, সেগুলো ছিল তাদের অনুপ্রেরণার মূল বিষয়বস্তু। সেগুলো থেকে তারা যে অনুপ্রেরণা পেয়েছিলেন, সেই অনুপ্রেরণায় তাদের স্ব প্রতিভা যখন বিকশিত হচ্ছিল, তারা সেই প্রতিভাগুলোর পূর্ণতা পেয়েছিল শান্তিনিকেতনে এসে। অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এই গুণী মানুষদের সহচর্য এবং ভালোবাসায় নন্দলাল বেড়ে উঠলেন। নন্দলাল পরবর্তীতে তিনি রামকিঙ্কর বেইসকে তৈরি করলেন। এই বেইস ভাস্কর্য শিল্পে, ভারতীয় ভাস্কর্য শিল্পের আধুনিকতম একজন পুরুষ, যিনি রামকিঙ্কর বেইস ইউরোপিয়ান কিউবিজম, পাবলো পিকাসো, পোস্ট ইমপ্রেশনিজম, এই দুইটি ধারায় সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল। রামকিঙ্কর বেইজের কিছু ওয়েল কালার রয়েছে যেগুলো একবার পুরো হচ্ছে আহ লেস ডিমোসেলস দ্য অ্যাভিগনন, যেটা হচ্ছে পাবলো পিকাসোর প্রথম কিউবিস্ট ড্রয়িং। তো এই ধরনের কিছু তিনি নগ্ন, আহ বিমূর্ত, বিমূর্ত শব্দটা, রামকিঙ্কর বেইজের সাথে বিমূর্ত ভাস্কর্যের কাজ তিনি অনেক করেছেন রামকিঙ্কর বেইজ। তো তার বিমূর্ত ধারা বা মডার্ন আর্টে বিষয়গুলো, যেগুলো ইউরোপে সেই সময় প্রচুর চলছিল, তো এই বিষয়গুলোকে তিনি পাশ্চাত্য যে ধারা, এটাকে তিনি আধুনিক ভাবে ভারতে এসে সংযোজন করলেন। তো সুতরাং তিনি পাবলো পিকাসোর কিউবিজম, পোস্ট ইমপ্রেশনিজম দ্বারা প্রভাবিত, এবং এই ইউরোপীয় ট্র্যাডিশনটাকে তিনি ভারতের শিল্পকলায় এসে সংযোজন করলেন। ভারতের ভাস্কর্য শিল্পে তিনি আধুনিকতা সংযোজন করলেন। তো এই বিষয়টাই হচ্ছে রামকিঙ্করের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি পাশ্চাত্য ধারায় ভারতীয় শিল্পকলাকে একটি নতুন মাধ্যম দিয়েছিলেন বা নতুন ভাবে উপস্থাপন করেছিলেন। তো এই হলো রামকিঙ্করের সব থেকে বড় অবদান। ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তো এই এতটুকুই বিষয়, বোর্ডে যা লিখেছি সবগুলো 3 স্টার 2 স্টার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশিও আপনারা বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করবেন। সম্ভবত 2-4টা যা প্রশ্ন আসুক নৈবিত্তিক হিসেবে, আশা করছি এর মধ্যে থাকবে। আপনাদের হয়তো আজকের ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসের সমাপ্তি এখানেই করছি। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।